স্টোরি টাইমে আড্ডা.com ইউটিউব চ্যানেলের প্রেত কাহিনীতে প্রথমবার পাণ্ডুলিপি এবং স্টোরি টাইমে আড্ডা.com ইউটিউব চ্যানেলের যৌথ নিবেদন নজর জো তেরি লাগি অনুষ্ঠিত হচ্ছে। কলমে রাহুল গুহ ঠাকুরতা। রাহুল বাবুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প দেওয়ার জন্য। এই গল্পটি সম্পূর্ণ বিনোদনের জন্য। স্টোরি টাইমে আড্ডা.com ইউটিউব চ্যানেল কোনোভাবেই কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না, তাই গল্পটি দয়া করে বিনোদনের জন্যই শুনবেন। এই গল্পে যারা যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন সূত্রধর ভাষ্যপাঠ এবং হরিপদ শাস্ত্রীর চরিত্রে আমি সুলগ্না, সৌভিকের চরিত্রে কৌস্তব, মাধব জ্যাঠার চরিত্রে মৃদুল ব্যানার্জি এবং বিল্টুর চরিত্রে তরুণীমা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাহুল গুহ ঠাকুরতার লেখা নজর জো তেরি লাগি। লোকটা হাসি মুখে এক দৃষ্টে সৌভিকের দিকেই তাকিয়ে আছে। কি অন্তর্ভেদী দৃষ্টি, যেন ওর শরীরটা ফুঁড়ে একেবারে ইহকাল পরকাল সব কিছু খতিয়ে দেখছে। আবার কিছু জিজ্ঞাসা করলে ওই খিক খিক অকারণ হাসি। অস্বস্তি হচ্ছে ওর। কি কুক্ষণে যে ও মাধব জ্যাঠার পরামর্শ শুনে এখানে হাত দেখাতে এসেছিল। অবশ্য না এসে উপায়ও ছিল না। বড় বিপদে পড়েছে, ঘোর বিপদ। তাই তো ডুবন্ত মানুষ যেমন খড় কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি বাঁচার মরিয়া চেষ্টায় ছুটে এসেছে এখানে। কোনো কালে এসব জ্যোতিষ তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক ওঝাবিদ্যাতে তেমন বিশ্বাস ছিল না সৌভিকের। আবার ভয়ানক অবিশ্বাসও কিছু ছিল না। আসলে এইসব নিয়ে ভাবার দরকার পড়েনি কখনো। অতি সাধারণ মধ্যবিত্ত মানুষ, টুকটাক নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? কিন্তু এখন এমন ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে যে জীবন মরণ সমস্যা। তাই তো জ্যোতিষী শ্রী শ্রী হরিপদ শাস্ত্রীর ঘুপচি চেম্বারে জড়সড় হয়ে বসে আছে। উল্টো দিকে চেয়ারে বসে হরিপদ শাস্ত্রী এক মনে দেখে চলেছেন আর ফিক ফিক করে হাসছেন। পাড়ার মোড়ে ওর একটা ছোটোখাটো মুদির দোকান। সামান্য কিছু খদ্দের হয়, বেশিরভাগই মুখ চেনা। তাতেই স্বামী স্ত্রী আর বাচ্চা ছেলেটাকে নিয়ে সংসার চলে যায়। পৈতৃক বাড়ি আছে, মাথা গোজার ঠাঁই। সুখে দুঃখে কোনো মতে কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ শুরু হলো নতুন উপদ্রব। কয়েকদিন যাবৎ ঠিক ওর গেটের আশপাশে কয়েকটা জবা ফুল পড়ে থাকতো। প্রথমে তেমন গা করেনি, কিন্তু সংস্কার বশেই ফুলগুলোকে সাবধানে এড়িয়ে যাতায়াত করত। কাউকে তেমন কিছু বলেনি, এমনকি গিন্নিকেও নয়। তারপর সেই দিন দুপুরবেলা দোকান বন্ধ করে ঘরে খেতে এসেই চমকে উঠল। ওর বছর তিনেকের ছেলে বিল্টু বারান্দায় বসে একটা সিঁদুর মাখানো লেবু নিয়ে খেলছিল। সাথে সাথে লেবুটা বিল্টুর হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর মারাত্মক একটা ধমক দিয়ে বিল্টুকে বলল, কি করছিস ওটাকে নিয়ে? আমি কি করে? কোথায় পেয়েছিস ওটাকে? মানে পড়া ছিল, আমি বল ভেবেছি। ফেলে শিগগিরি। মা, যা দেখবে তাই নেবে। যাও, ঘরে যাও। কি হয়েছে? ওকে বকছো কেন? না বাবা, কাঁদে না কাঁদে না। কি হয়েছে? কি হয়েছে? ওকে বকছো কেন? কি করো সারাদিন? বাচ্চার দিকে তাকাতেও পারো না? ও মা, আমি তো রান্না সেরে একটুখানি স্নানে গিয়েছিলাম। আমি কি করে জানবো? আমি তোকে বসিয়ে রেখে গিয়েছিলাম। তুমি আমার উপর কেন চটপাট করছো? কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গিয়েছে। রাত থেকেই বিল্টুর কাঁপুনি দিয়ে জ্বর এলো। জ্বরটা কিছুতেই ছাড়ছিল না। দিনে কিছুটা কম থাকে, রাত হলেই বাড়ে। সাথে খাবারের প্রচণ্ড অরুচি। সেদিন সৌভিক দোকানেই ছিল। বিল্টুর মা বাচ্চাটাকে নিয়ে বারান্দায় বসে। এমন সময় একজন ভিখারিনী আসে।
দুটো ভিক্ষা দেবে মা, দুটো ভিক্ষা অনেক দিন খেতে পাই না, দুটো ভিক্ষা দাও। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি, আপনি এখানে দাঁড়ান। বিল্টুকে বারান্দায় বসিয়ে রেখে ওর মা ঘরে ঢোকে সামান্য কিছু ভিক্ষা আনবার জন্য। ফিরে এসে তো বিল্টুর মার চক্ষু স্থির। বিল্টু! বিল্টু বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ভিখারিনী বুড়িটি সাপের মতো পলকহীন বড় বড় চোখে বিল্টুর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। থেকে থেকে সে তার লোভীর মতো জিভটা বের করছে আর ঠোঁটে বোলাচ্ছে। আর বিল্টুর শরীরটা তখন যেন থরথর করে কেঁপে উঠছে। বিল্টুর মা হাউ মাউ করে কেঁদে ছেলেকে কোলে তুলে আঁচলের আড়ালে লুকিয়ে ফেলে। ততক্ষণে অবশ্য বুড়িটা পগার পার। তারপর থেকেই বিল্টুর জ্বরটা আরও বাড়াবাড়ির দিকে গেল, সাথে অসহ্য পেটে যন্ত্রণা। ব্যথায় ওইটুকু ছেলে কাঁটা পাঠার মতো ছটফট করছিল। পাড়ার ডাক্তারবাবু এসে দেখলেন, ওষুধ পড়ল, কিন্তু অসুখ কমল না। নিরুপায় হয়ে হাসপাতালের বড় ডাক্তারকেও দেখানো হলো, তবুও কোনো উপশম হলো না। এদিকে আর এক বিপদ ঘটল। একদিন সকালে ঘুম থেকে উঠে সৌভিক টের পেল ওর ঘ্রাণেন্দ্রিয় কাজ করছে না। সত্যিই বললাম, ও কোনো কিছুরই গন্ধ টের পাচ্ছিল না, এমনকি চোখেও ঝাপসা দেখতে শুরু করেছিল। এ কি, আমি কোনো গন্ধ পাচ্ছি না কেন? চোখেও চোখেও কেউ ঝাপসা দেখছি। সৌভিক মনে মনে আটকে উঠল। আগে তো কখনো এরকম হয়নি, চোখটা এরকম হচ্ছে কেন? হে ভগবান, কি হচ্ছে এগুলো আমাদের সাথে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত কি আমি পঙ্গু হয়ে যাব? কিন্তু সেই সময় নিজের অসুস্থতার থেকেও ছেলের অসুখটাই সব থেকে বেশি মাথা ব্যথার কারণ ছিল। তাই সমস্ত কিছু ভুলে ছেলের সেবাতেই মন দিল। রাত জেগে সৌভিক বিল্টুর জ্বরে তেতে ওঠা মাথায় জল পট্টি দিচ্ছিল। ঠিক এই সময় হঠাৎ বিল্টু পুরো শরীর মুচড়ে সোজা হয়ে বিছানায় উঠে বসল। তারপর হড়হড়িয়ে বমি। কষ্ট হচ্ছে বাবা? ষাট 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 কর কর কর। ষাট ষাট। জল খাবে? জল নাও নাও নাও, মুখ ধুয়ে নাও, জল খাও জল খাও। ষাট ষাট। বমির সাথে মুখ থেকে এক দলা কালো কালো কি যেন বেরিয়ে এলো। সৌভিকের ঘেন্নাপিত্তি চিরকালই একটু কম, তাই হাতে নেড়ে চেড়ে দেখল একদলা মেয়েদের মাথার কালো লম্বা চুল। বমিটা হতেই বিল্টু নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। সৌভিক তার স্ত্রীকে জানানোর জন্য ঘুম থেকে ডাকতে গেল। এই কি গো, শুনছো? ওঠো, আরে ওঠো না, দেখো ছেলেটার বমির মধ্যে একতলা মেয়েদের চুল। কি গো, উঠবে না কি? আরে বাবা! কিন্তু বিল্টুর মা হঠাৎ ভীষণ একটা আতঙ্কে চিৎকার করে তার দু হাত দিয়ে তার মুখখানি ঢেকে ফেলল। কি হয়েছে? আরে আমি তো চোখ খোলো। কি হলোটা কি? আরে ওরকম ভাবে চিৎকার করলে কেন? কি বলছো? আমাকে তুমি ঘুম থেকে ডাকলে যখন ছেলের বমির মধ্যে চুল দেখাবে বলে, তখন দেখলাম তোমার পোশাক পরে একটা নেকড়ে বাঘ আমায় ডাকছে। কি বলছো? জল তাহলে এত দূর গড়িয়েছে? তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি কালকেই কিছু না কিছু ব্যবস্থা করছি এটার। 7-5 ভেবে মাধব জ্যাঠার সাথে একবার আলোচনা করার মনস্থ করল সৌভিক। মানব জ্যাঠা পাড়ার পুরনো বাসিন্দা, মানিগুনি লোক, অনেক কিছুর খবর রাখে। সকাল হতে না হতেই তার কাছেই পৌঁছে গেল। সব শুনে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড় বিপদে পড়েছ হে।
খুব খারাপ কোনো নজর লেগেছে তোমার পুরো পরিবারের ওপর। কোনো উচ্চমার্গের সাধকের সাহায্য চাই, কিন্তু তেমন কাউকে তো চিনি না আমি। তবে হ্যাঁ, ও পাড়ার হরিপদ শাস্ত্রীর কাছে একবার হাতটা দেখিয়ে আসতে পারো। শুনেছি লোকটা গুণী মানুষ, এককালে অনেক কিছুই শিখেছিল। এখন পেটের দায়ে সাধন পথ থেকে ভ্রষ্ট হলেও হয়তো একটা উপায় বের করতে পারবে। কিছু টাকা গচ্চা যাবে হয়তো, কিন্তু উপকার হলেও হতে পারে। বেশি সময় নষ্ট না করে হরিপদ শাস্ত্রীর কাছেই যাও হে। তাই এখন সৌভিক হরিপদ শাস্ত্রীর চেম্বারে হতে দিয়েছে। সব ঘটনা খুলে বলল, কিন্তু লোকটা সব কিছু মন দিয়ে শুনল কি না তা নিয়ে সৌভিকের বেশ সন্দেহ আছে। থেকে থেকে লোকটা কেমন একটা গা জ্বালানো স্বরে খিক খিক করে হাসে, আর তীক্ষ্ণ নজরে যেন মনের ভিতরটা পর্যন্ত পড়ে ফেলে। এখন হরিপদ সৌভিকের হাতটা তুলে হেলা ফেলায় খানিকটা দেখল, তারপর অদ্ভুত মেয়েলি স্বরে বলল, একটা মাদুলি নিয়ে যান। এমনিতে আমি 1000 টাকার নিচে মাদুলি বেচি না, তবে আপনার জন্য 501 টাকা করে দেব। সে মনে মনে ভাবলো লোকটা একেবারে ফেরেক্কেবাজ, সুযোগ পেয়ে কেবল টাকা কামানোর ফোন দিয়ে আসছে কড়া গলায়। তাই সৌভিক বলে উঠল, সে না হয় মাদুলি নেওয়া যাবে, কিন্তু আমার সমস্যাটা কি বুঝেছেন? নয়তো সমাধান করবেন কি করে? যদি কিছু বুঝে থাকেন তবে দয়া করে আমাকে জানান। আমার যে জীবন মরণ সমস্যা। ও আমি আপনার দিকে এক ঝলক তাকিয়েই বুঝে গিয়েছি। ওসব বুঝতে না হরিপদ শাস্ত্রীর হস্তরেখা বিশ্লেষণ করতে হয় না। আর সেটা আপনি শুনেই বা কি করবেন? আপনি তো আর এই সমস্ত অতি প্রাকৃতিক ব্যাপারে কিচ্ছুটি করতে পারবেন না। সে তো আমাকে সব করতে হবে। তাই বিশ্বাস রাখুন মশাই, বিশ্বাস রাখুন। এই লাইনে বিশ্বাসটাই খাঁটি, বুঝলেন? টুকটাক কাকে বলে জানেন? এসব ছেলে খেলা নয়। টুকটাক, নজরবান, বান মারা, বারণ উচ্চাটন, সব কিছুই ঘটে। মানুষ ধনে প্রাণে মারা পড়ে, কিন্তু ঠিকমতো বুঝতেই পারে না কোথা থেকে কি হয়ে গেল। আপনি তো তাও ভাগ্যবান, বিপদটা আজ করতে পেরে এই শর্মার কাছে হাজির হয়েছেন। কে আপনার সর্বনাশ করতে চাইছে সেটা ভুলেও জানতে চাইবেন না। কি হবে জেনে? যে আপনার ক্ষতি করতে চাইছে সে তো কালা জাদুর সাহায্য নিয়েছে। তার বুকটা তো ঈর্ষার বিষে পুড়ে কয়লা হয়ে গেছে। এখন আপনি তার নামটা জানলে আর এক রিপু ক্রোধের ফাঁদে পড়ে যাবেন। হয়তো রাগের বিষে জ্বলে পুড়ে আপনার মনটাও কালো হয়ে যাবে। তখন এই আমাকেই শত্রুনাল মাদুলি বানিয়ে দেওয়ার জন্য মোটা টাকার লোভ দেখাবেন। আমি আবার লোভ রিপুর মোহে পড়ে কালা জাদুর নোংরা খেলায় নেমে পড়ব। তাই নামটা অজানায় থাক না। আর ওই নামটা এখন আসল শত্রু নয়। কালা জাদুর আধার পথ ধরে আপনার ঘরে পৌঁছে গেছে কুনজর। সে নজর কেন দিল তার কোনো কারণ নেই। তাদের মানুষের সুখ শান্তি ঘোর অপছন্দের, সব নষ্ট করে দিতে চায় তারা। তারা লুকিয়ে থাকে মানুষের মধ্যে, মানুষের ভেগ ধরে। তিতি নীতি সাধন ভজন
কোনো কিছুই সাধারণ মানুষের সাথে মেলে না। লুকিয়ে লুকিয়ে তারা কালা জাদুর চর্চা করে। পূর্ণিমার ভরা চাঁদকে সাক্ষী রেখে নগ্ন নাচে শয়তানের পুজো করে তারা। মহিলাদের কানে গুঁড়ো মন্ত্র দেয় তারা, নিজেদের দল ভারী করে। বাচ্চাদের দেখলেই অজান্তে জিভ থেকে নাল বেরিয়ে পড়ে। এক দৃষ্টে তাকিয়ে থেকে নজরেই রক্ত শুষে খেতে থাকে। তখন জীবে অনুভব করে শিশু রক্তের নোনা স্বাদ। বাধা দিলেই ক্রোধে পাগল হয়ে ওঠে সে। সে যে শয়তানের পূজারিনী, মারণ চাটন তো তার কাছে জল ভাত মশাই। পুরো পরিবারকে ঝাড়ে বংশে খতম করেই ছাড়বে সে। সর্বনাশ! তাহলে কি হবে? আপনার ওই মাদুলি কি আমাদের বাঁচাতে পারবে? কোন গ্রহরত্নের তাবিজ কবচ মাদুলি ভাগ্যকে বদলাতে পারে না, বুঝলেন? তবে সুসময়টাকে খানিকটা এগিয়ে আনতে পারে। তাই তো মাদুলিটা দিলাম, হাতে বেঁধে নিন আর হাসতে হাসতে ঘরে যান। মনে রাখবেন, বিষেই বিষক্ষয় হয়। কালা জাদুকে কাটাতে কালা আসবে। সে কোন রূপে আসবে, কে আসবে তা আমি জানি না, কেবল জানি সে আসবে। আপনার মাদুলির টানে তাকে আসতে হবেই। বাড়ি যাওয়ার পথে আপনার সাথে তার দেখা হবে। মনে রাখবেন, সে হবে ঘোর কালো। তাকে বাড়ি নিয়ে যাবেন, বিপদ কেটে যাবে আপনার। নিন, এবার টাকাটা ছাড়ুন তো। মাদুলির 500 আর আমার 500 দক্ষিণা, এই নিমোট 1000 টাকা। শাস্ত্রীর চেম্বার থেকে বেরোতেই একটা মিশে কালো কুকুর সৌভিকের পিছু নিল। বড় বিচ্ছিরি দেখতে কুকুরটা। সৌভিক এমনিতেই কুকুর ঠুকুর একটু কমই পছন্দ করে, আর এটা তো দেখতে সাক্ষাৎ দুশ্মন। কুকুরটা যেমন বেটে তেমন লম্বা, ছোট্ট ছোট্ট বাঁকা বাঁকা পাগুলো শরীরটাকে মাটির সামান্য উপরে ভাসিয়ে রেখেছে মাত্র। সব থেকে ভয়ঙ্কর ওর চোখ দুটো, যেন দুটুকরো গনে লাল জ্বলন্ত কয়লা। টেরা বেঁকা পায়ে লম্বা শরীরটা নিয়ে কেমন যেন সাপের মতো হিল হিলিয়ে সৌভিকের পেছন পিছন যাচ্ছিল কুকুরটা। একটা ঢিল ছুঁড়ে তারা করতেই যাচ্ছিল। এই যা, হুস 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 হুস, যা যা এখান থেকে যা। না, শাস্ত্রী মশাই তো বলেছিলেন কালো দিয়েই কালা জাদুকে কাটতে হবে। তাহলে কি এই কালোই কি ওই কালা জাদু কাটবে? একটা বিস্কুট দিত। আয় 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 আয়। বিস্কুটটা খেলো কুকুরটা, কিন্তু একবারও লেজ পর্যন্ত নাড়ালো না। সৌভিক মনে মনে ভাবল, ভারী বজ্জাত কুকুর তো। বিস্কুটটা খেলো, তাও লেজ নাড়ালো না, কি বজ্জাত্রী। কুকুরটাকে নিয়েও বাড়িতে এলো। বাড়ির বারান্দায় গম্ভীরভাবে বসে রইল কুকুরটা। সৌভিকের বউ সমস্ত কিছু শুনে ওর একটা নাম দিল। বেশ, ওর নাম বরং রাখলাম কালা। গভীর রাতে ঘুম ভেঙে জানলার দিকে যখন সৌভিক তাকালো, দেখলো কালা পুরো বাড়িটার চারপাশে নিঃশব্দ গোল গোল চক্কর কেটে ঘুরছে। সকালবেলা ঘুম থেকে উঠে সৌভিক দেখে কালা বাড়ির উত্তর দিকের নিম গাছের গোড়াটা খুঁড়ে একটা পুতুল বের করেছে। পুতুলটার শরীরে বিল্টুর ছোটবেলার একটা জামা পরানো। পুতুলের মুখে, নাকে আর চোখে কোনো মহিলার গোছা গোছা চুল সূচ দিয়ে গেঁথে রাখা। সৌভিক আঁতকে উঠে বলে, সর্বনাশ! ওটা ওখানে কে পুঁতে রেখে গেল? তারপর পুতুলটার শরীর থেকে
জামাটা আর সুচগুলো খুলে নিয়ে গঙ্গা জলের ছিটে দিল সৌভিক। তারপর ঈশ্বরের নাম করে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলল। দেখতে দেখতে বিল্টুর জ্বরটা কমে গিয়েছে। আজ একটু ভাতও খেয়েছে সে। সৌভিকও এখন আবার স্পষ্ট দেখতে পাচ্ছে, গন্ধের বোধও আবার ফিরে এসেছে। খুব খুশি মনেই দোকানের দিকে রওনা দিয়েছিল। অনেক দিন দোকানটা ওর খোলা হয়নি, কিন্তু গিন্নির ফোন পেয়েই ঘণ্টাখানেকের মধ্যে ছুটে আসতে হলো। সেই ভিখারি বুড়িটা নাকি আবার এসেছিল, বিল্টুর ঘরের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছিল। কিন্তু কালার তাড়ায় তাকে ঊর্ধ্বশ্বাসে পালাতে হয়েছে। তারপর থেকেই কালা অসুস্থ হয়ে পড়েছে, ক্রমাগত বমি করছে, বমির সাথে বেরিয়ে আসছে দলা দলা কালো চুল। পশু হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পেল না সৌভিক। কালা রক্ত বমি করে মারা গেল। ভীষণ ভয় পেয়ে সৌভিক হরিপদ শাস্ত্রীকে ফোন করে জানালো, কালাও কালো জাদুর কাছে হেরে গেল, মারা গেল। এবার আমাদের বাঁচাবে কে? কিন্তু ফোনের ওপার থেকে হরিপদ শাস্ত্রী আবার খিকখিকানি হাসি হেসে মেইলি গলায় বলল, ও তো আমি আগেই জানতাম, এমনটা তো হতেই হতো। মারণ উচ্চাটন মন্ত্র একটা প্রাণ না নিয়ে যায় কিভাবে? তবে কালা মারা গেছে বলে ভয় পাবেন না, শত্রু তো আর আপনার ক্ষতি করতে পারবে না। শয়তানের উপাসক জানবে কি করে? মৃত্যু কেবল শরীরের হয়, আত্মা তো অবিনশ্বর। এক অপরাজেয় রক্ষক এখন আপনার পরিবারকে পাহারা দিচ্ছে। কালা জাদুর কি সাধ্য আপনার উপর বিষ নজর হানে? সৌভিক হতবুদ্ধের মতো শুনছিল। ফোনের ওধারের পাগলাটে জ্যোতিষীটা গিটকিরি দিয়ে গান গাইছে, नजर जो तेरी लगी मैं दीवानी हो गई। दीवानी है दीवानी, मैं दीवानी हो गई। नजर जो तेरी लगी, मैं दीवानी हो गई। সৌভিককে নয় হরিপদ শাস্ত্রী বাঁচিয়ে দিল। কালা এসে নিজের জীবন দিয়ে তার সমস্ত বিপদ কাটিয়ে দিল। কিন্তু আপনার জীবনেও যদি ঠিক এরকম কিছু ঘটে, বা যদি ঘটে থাকে এরকম কিছু, আপনি যদি ঠিক এইভাবে স্ট্রাগল করে সেই সময়টাকে কাটিয়ে উঠেছেন, তাহলে দয়া করে আপনার এক্সপিরিয়েন্সের গল্প বা আপনার লেখা কোনো গল্প আমাদের শেয়ার করতে পারেন। কোথায় করবেন? আমাদের ফেসবুক পেজে বা ইমেলে আমাদের পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এছাড়াও আপনারা আমাদের বিভিন্ন সামাজিক গল্প, ভৌতিক গল্প, গ্রাম্য রচনা, গোয়েন্দা গল্প সব কিছুই পাঠাতে পারেন। ঠিক এইভাবেই আপনাদের সকলের গল্প আমরা পাঠ করে শোনাব। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী রবিবার। ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন দ্য স্টোরি টাইমে@.com ইউটিউব চ্যানেল এবং সঙ্গে থাকুন আমাদের। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।